এবার প্রাণহানির ঘটনা ঘটল বলে জানা যাচ্ছে। গতকালকে হাতিয়ার পর এবার আজ গভীর রাতে গাজীপুর এবং ময়মনসিংহে বড় ঘটনা ঘটেছে। বিশেষ করে গাজীপুরে প্রাণহানির ঘটনা ঘটেছে এমন খবর শোনা যাচ্ছে। এরকম খবরের মাঝেই গাজীপুরকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। গাজীপুরের পরিস্থিতি কেমন হলো, ময়মনসিংহে কি হচ্ছে, সব মিলিয়েই আলোচনা করব এই ভিডিওতে। আবারও মব গাজীপুরে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন, তিনি রাত ৩টার পরে এই পোস্ট দিয়েছেন। তার মানে কখন নাগাদ যাবেন, সকালে যাবেন না কখন যাবেন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারা গেলে পরিস্থিতি আবার কোন দিকে যায় সে দৃশ্যও হয়তো আমাদেরকে দেখতে হবে। আমরা সাধারণ মানুষ, আমাদের শুধু চোখ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই। গাজীপুরে যেটা ঘটলো, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন এবং আক্রমণ করে সেই বাড়ি ভাঙচুর করলো। ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধড়ক পিটিয়েছে এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে 2 জনের নিথর দেহ দেখা গেছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। তাদেরকে বেধড়ক পেটানো হচ্ছে, তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ ডাকতেও ছাড়ছে না, এরকম অবস্থা। এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এমন ভিডিও চিত্রও দেখেছি। তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে, মিথ্যা প্রলোভনে এসেছে, তাদেরকে যেন ক্ষমা করে দেয়া হয়। গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন, যিনি ধরা খেয়েছেন। তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন, তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন। শাহাদাত নামের একজন সমন্বয়ক, গাজীপুরের সমন্বয়ক, তিনি তাদেরকে আকম মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে, পিকনিক খেতে যাব সবাই, এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন, এমন কথা তার মুখ থেকে শোনা গেছে। গাজীপুরে সদর হাসপাতালে অন্তত 15 থেকে 20 জনকে ভর্তি করা হয়েছে। সেনাবাহিনী, অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে। সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন। সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা দেখব। কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটল, মবের ধারাবাহিকতায়, 32 নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো। গাজীপুরে আকম মোজাম্মেলের যে প্রভাব, সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি, যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে। তারা যখন বেধড়ক পিটুনি খেয়েছে তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকেই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে, আমরা আসছি। তারা যাবেন, তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা। তবে দেশ কি ক্রমে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যে ঘটনা, ভয়ানক ঘটনা, আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি, ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে, বিভিন্ন জন বিভিন্ন রকমের আলোচনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে। এই ভিডিওটা যখন করছি রাত 4:15টার দিকে, তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে। অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি। হয়তো
তারা সময় নিচ্ছেন, কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি। 32 নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতায় সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না বলে অনেকে মনে করছেন, অনেকে লেখালেখি শুরু করেছেন। কারণ 32 নম্বরে যে মব তৈরি করা হয়েছে সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে, সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে। সেখানে বুলডোজার এসেছে, সরকারি কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন। সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত, সরকার যখন ঠেকাতে পারেনি, সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে। সেই মবকে যদি ঠেকানো হতো, সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত, গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে, সেই তৎপরতা যদি 32 নম্বরে দেখা যেত, তাহলে 32 নম্বরের এত বড় কাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না। আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে, এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে, সারা বাংলাদেশে হতে থাকে, আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি, আজকে গাজীপুরে দেখলাম, গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে। গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে। এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে, ঠিক সেই সময়ে খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে। আক্রমণ করতে গিয়ে জনতার রোষানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। ময়মনসিংহের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না, কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত 15 থেকে 20 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই খবরটা নিশ্চিত করেই বলা যায়। সেই খবর বিভিন্ন সোর্সে আসছে, গণমাধ্যমেও খবর হচ্ছে, যেহেতু ছাত্র সমন্বয়করা মার খেয়েছেন এবং তাদেরকে যেভাবে যে ভিডিও ফুটেজগুলো 2-3টা চোখে পড়েছে, স্থানীয়ভাবে যারা রেকর্ড করেছেন ফেসবুকে দিয়েছেন, এরকম ভিডিও যেগুলো চোখে পড়েছে, তাতে তাদেরকে বেধড়ক অমানবিকভাবেই পেটানো হয়েছে এবং তাদেরকে বলতেও শোনা গেছে যে গাজীপুর হচ্ছে আকম মোজাম্মেল এবং আহসানুল্লাহ মাস্টার, এই দুইজনের ভূমি, এই দুইজনের যে আধিপত্য, সেই গাজীপুরে এত বড় সাহস যে সেই গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করতে এসেছে। গাজীপুরে এই ঘটনা যখন ঘটলো, আকম মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের প্রতিরোধ গড়ে তোলা হলো এবং বেধড়ক পিটুনি দেয়া হলো ছাত্র সমন্বয়কদের। এই ঘটনা যখন ঘটলো তখন সারা দিন কিন্তু একটা ব্যাপার খুবই আলোচিত হয়েছে, সেটা হচ্ছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে তিনি একটি জুম মিটিংয়ে সম্ভবত কথাগুলো বলছিলেন, যেখানে তার মুখ থেকে শোনা গেছে যে আর বসে থাকার সময় নেই, এখন হচ্ছে প্রতিশোধের সময়, এখন আর বসে থাকা যাবে না। আমরা যদি ঠিকভাবে ঘুমাতে না পারি, আমরা যদি ঠিক না থাকি, তাহলে রাজধানীবাসীরও ঘুম আসবে না, রাজধানীবাসীর ঘুম হারাম হয়ে যাবে। এমন কথা কিন্তু জাহাঙ্গীর আলমকে বলতে শোনা গেছে। জাহাঙ্গীর আলমের 5 মিনিট 5.5 মিনিটের সেই অডিও ক্লিপে পুরোপুরি নেতাকর্মীদের উত্তেজিত করার মতো সংলাপ তার মুখ থেকে শোনা গেছে এবং অনেকে আবার মনে করছেন যে গাজীপুরে যে ঘটনাটা ঘটলো সেটা জাহাঙ্গীর আলমের সেই অডিও ফাঁসের যে উপলক্ষ, সেই উপলক্ষে সেটাকে কেন্দ্র করে সেটাতে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটালো কিনা, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যাই হোক দর্শক, শেষ পর্যন্ত গাজীপুরে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা সারা দেশব্যাপী যেন বিস্তৃত না হয়, তার জন্য এখনো সময়। আক্রমণ, প্রতি আক্রমণ, পাল্টা আক্রমণ, এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোথাও আক্রমণ, এই মব কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তা না হলে গৃহযুদ্ধ আসন্ন, আর সেই গৃহযুদ্ধের মধ্যে আমাদের জীবন আশফাশ করবে। গতকালকে সরকারের তরফ থেকে বিবৃতি ছিল একটা, যে বিবৃতিতে বলা হয়েছিল শেখ হাসিনার
উপরে ক্ষোভের বহিঃপ্রকাশেই এরকম ঘটনা ঘটেছে। এই ঘটনা 32 নম্বরে হামলার কথা বলছি। 32 নম্বরে হামলা সহ সারা দেশে যে হামলার ঘটনা ঘটেছে সেটা নাকি শেখ হাসিনার উপরে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা যে ভাষণ দিতে চেয়েছিলেন সেই ভাষণের কথা শুনেই জনগণ ক্ষেপে গিয়েছে এবং জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এরকম সরকারি বিবৃতি, অবাক হওয়ার মতো হলেও সরকারি এরকম বিবৃতি, অর্থাৎ সরকার চেয়ে চেয়ে দেখেছে 32 নম্বরে হামলা, সরকার এটাকে শেখ হাসিনার উপরে ক্ষোভের বহিঃপ্রকাশ বলেছেন। কিন্তু প্রশ্ন যখন উঠে যায় যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর অধিকার মানুষের আছে কিনা, কিংবা আইন হাতে তুলে নেওয়ার মতো আইন পৃথিবীর কোনো দেশে রয়েছে কিনা, যদি তাই থাকতো তাহলে খুনের বদলেতে খুন হতো, খুনের শাস্তি হিসেবে আদালতে বিচার ব্যবস্থা প্রচলিত থাকতো না। যদি জনগণের সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতাই থাকতো তাহলে পৃথিবীর সমস্ত আইন কানুন ভেঙে গুড়িয়ে যেত, সমাজে সভ্যতা বলে কিছু থাকতো না। সেরকমই একটা বিবৃতি গতকালকে সরকারের দেখেছিলাম। হঠাৎ করে সরকার ইউটার্ন করে, রাতেই ইউটার্ন করে আলাদা একটা বিবৃতি দিয়ে দেয়, যেখানে অন্যরকম চিত্র দেখা যায়। এবং ইউটার্নের আর একটা নজির আজকে যখন ভিডিওটা করছি তার 2 ঘন্টা আগে ইংরেজি এবং বাংলায় দুইটা স্ট্যাটাস, দুইটা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার তরফ থেকে, সরকারের তরফ থেকে। এরকম অবস্থা যখন সরকারের দেখছি তখন বিভিন্ন জন, সরকারের বাইরে বিভিন্ন জন যারা উস্কানি দিয়েছিল এই কর্মকাণ্ডে, তাদের সুরও নরম হতে দেখছি। তারা এবার পজিটিভ কথা বলছেন। হঠাৎ করে কি হলো? হঠাৎ করে গণেশ উল্টে গেল কিনা, কোন দিকে গেল যে সবাই এখন সুস্থতার সুরে কথা বলছেন, সবাই এখন গড়ার কথা বলছেন, ভাঙার কথা আর বলছেন না, ভাঙা থেকে দূরে থাকতে বলছেন। এরকম ঘটনায় আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গার বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে। অর্থাৎ ঘোষণা দিয়ে যে বুলডোজার কর্মসূচি পালন করা হচ্ছিল সেগুলো যে সরকারের মদদেই হচ্ছিল, সরকারের নিশ্চুপ হয়ে থাকার কারণেই হচ্ছিল, সেটা কিন্তু প্রমাণ হয়ে যায়। সরকার যখন এখন কঠিন বিবৃতি দিচ্ছে তখন সেগুলো স্থগিত করা হচ্ছে, তখন উস্কানিদাতারাও ভিন্ন রকমের মন্তব্য করছেন, স্ট্যাটাস দিচ্ছেন। এখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান বাতিল এবং চুপ্পুকে অপসারণ করা হোক, এই স্ট্যাটাস তিনি যখন দিয়েছিলেন গতকালকে, ঠিক তখন এরপরে দেখলাম যে সরকারপন্থী এবং জামাতপন্থী সাংবাদিক, আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শায়ার, তিনি এই স্ট্যাটাসটাকে শেয়ার দিয়ে লিখেছেন জঘন্য ভাষার একটা স্ট্যাটাস, যেখানে ফরহাদ মাজারকে একেবারে তুলোধনো করেছেন। হঠাৎ করে জুলকারনাইন শায়ের এরকম কেন করলেন, কেন স্ট্যাটাস দিলেন, ফরহাদ মাজারের উপরে কেন খেপলেন, সেটাও একটা বড় বিষয়। তিনি লিখেছেন, ওরে দেহতত্ত্ববাদী খাটাস, কাদের বিটিম হয়ে খেলছো সেসব কিন্তু জানি, এখনো কিন্তু মুখটা বন্ধ রেখেছি, যদি খুলে দেই তাহলে কি যে হবে তোমার। যশোর রোড খুলনার সেই ক্লিনিক আর গ্রুমের ড্রামাটা মনে আছে তো, এমনভাবে তিনি লিখেছেন। আপনারাও দেখতে পারেন তার স্ট্যাটাসটা। তিনি এরকম স্ট্যাটাস দিয়েছেন। হঠাৎ করে জুলকারনাইন শায়ের এরকম স্ট্যাটাস দিলেন কেন, এই প্রশ্ন যখন আসছে তখন আমরা দেখছি যে চাঁপাইনবাবগঞ্জে বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফ্রান্স থেকে যে ইউটিউবার 32 গুড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন, বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, জয় বাংলা করে দেওয়ার কথা বলেছিলেন, শাওনের বাড়িতে আক্রমণের কথা বলেছিলেন, সেই ইউটিউবার হঠাৎ করেই এবার ভিডিও ছাড়লেন, একটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ছাড়লেন। সেখানে তিনি বললেন, যারা ভাঙাভাঙি করবে তাদের প্রতিরোধ করুন, ভাঙাভাঙি বন্ধ করুন, ভাঙাভাঙির আর দরকার নেই, অনেক হয়েছে, এরকম বার্তা তিনি দিলেন। আর এক ইউটিউবার আমেরিকায় বসে থেকে, যিনি নানা রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন, তিনি লিখলেন, এবার দেশবাসীকে থামতে হবে, দেশবাসীকে থামতে বললেন তিনি। এক ওয়াজি, যিনি ওয়াজ করে বেড়ান, ইদানিং তার ওয়াজে সরাসরি একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার ঘটনাতে তিনি প্রচণ্ড সমালোচিত হয়েছেন। সেই ওয়াজি তিনি স্ট্যাটাস দিলেন, এখানেই থেমে যাওয়া উচিত, এমনটা বললেন। অর্থাৎ এর আগে যে উস্কানি দিচ্ছিলেন সেই উস্কানি থেকে
থেকে ভিন্ন রকম স্ট্যাটাস দিলেন। ডক্টর ইউনূস বললেন, হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান জানাচ্ছি। ডক্টর ইউনূস হাসিনা সহ কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান যখন জানালেন, তখন চলুন গভর্নমেন্টের যে বিবৃতি, সেই বিবৃতির দিকে একটু চোখ মিলি। তারা 6 তারিখে যে বিবৃতি দিয়েছিল, গতকালকে যে বিবৃতি প্রথম দিয়েছিল, সেই বিবৃতিতে তারা প্রথমে যেটা বলেছিল, সরকার থেকে যেটা বলা হয়েছিল যে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। গত 6 মাসে 32 নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটো অংশ আছে। এই লাভ এরকম বিবৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই 32 নম্বর ভাঙার ঘটনা ঘটেছে, এমন বিবৃতি সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। খেয়াল করুন। কিন্তু আরেকটা বিষয়, এই বিবৃতির পরিপ্রেক্ষিতে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত 9টায়, ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ করা হয়েছে সন্ধ্যা 7টায়। অর্থাৎ তার ভাষণ শুনে যে আক্রমণ করা হয়েছে, এটা একেবারে মিথ্যা কথা। এই কথার কোনো বাস্তবতা নেই। রাত 8টার আগেই ভাঙচুর শুরু হয়েছে, যার ফলে শেখ হাসিনা যখন রাত 9টায় ওই তথাকথিত ভাষণ দেন, তখন তার ভাষণে 32 নম্বর ভাঙার কথাও তিনি বলেছেন। সরকারের এই বিবৃতি কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায়। ঠিক এই বিবৃতিটাই ইংরেজিতে দেয়া হয়েছে আন্তর্জাতিক মহলের জন্য। সরকার হঠাৎ করে ইউটার্ন নিল কেন? সরকারের সুর বদলে কেন একেবারে রিভার্স 180 ডিগ্রি পাল্টে গেল কেন? পাল্টে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে সরকারের ওপরে আন্তর্জাতিক চাপ একদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে এত বেশি বেড়েছে যে সরকার সেগুলো থেকে নিজেদেরকে এক ধরনের রক্ষা করতে চাইছে। সরকারের বিরুদ্ধে সব থেকে বড় সমালোচনা ছিল যে এই যে মব কালচার হচ্ছে, এই মব কালচারের পৃষ্ঠপোষকতা করছে সরকার, যে কারণে সরকারের উপরে সমালোচনা বাড়ে, আন্তর্জাতিক চাপ বাড়ে। আন্তর্জাতিক চাপে গত রাতে প্রথম সরকার একেবারে ইউটার্ন নেয় এবং আজকে আবারও দুটো বিবৃতি দিতে সরকার বাধ্য হয়। তার মানে হচ্ছে যে, এবং এই গত রাতের এই বিবৃতির পরে চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বুলডোজার কর্মসূচি স্থগিত করা হয়, এরকম খবরও গণমাধ্যমে এসেছে। এই মবকে যারা উস্কানি দিচ্ছিল, মবকে যারা উৎসাহিত করছিল, যাদের আহ্বানে এই মব তৈরি হচ্ছিল, তাদের সুরও একেবারে রিভার্স সুর আমরা দেখছি। এরকম পরিস্থিতিতে বিএনপির একটা বিবৃতি আমাদের চোখে পড়েছে। বিএনপি থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে 5 আগস্টের পরে যত মব সৃষ্টি হয়েছে, সেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। অর্থাৎ সরকার মবের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। বিএনপির এই বিবৃতি, এর আগে গতকালকে আমরা শুনেছি জামাত বিবৃতি দিয়েছে যে জামাত কোনো ধরনের নৈরাজ্য চায় না, জামাত শান্তি চায়। নুরুল হক নূর এর বিরুদ্ধে কথা বলেছেন। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যখন এর বিরুদ্ধে কথা বলছেন এবং আন্তর্জাতিক চাপও যখন বাড়ছে, তখন সরকার এরকম বিবৃতি দিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে 2 অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথমে ধারণা করা হচ্ছিল যে দুজনকে ফেসবুক স্ট্যাটাসের জন্য গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মেহের আফরোজ শাওন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে ডাস্টবিন কাণ্ড, সেই ডাস্টবিন কাণ্ডের বিপক্ষে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি যে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, বঙ্গবন্ধুর গ্যালারিতে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সাকিব আল হাসানের পোস্টারের দেয়ালের সামনে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এরকম পোস্ট মেহের আফরোজ শাওন দিয়েছিলেন। সোহানা সাবাও বেশ আক্রমণাত্মক পোস্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল যে সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু
খবর পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ওই আল জাজিরা সাংবাদিক যার কথা দিয়ে প্রথমে শুরু করেছিলাম, জুলকারনাইন শাহের, গত 15 তারিখে ভারতের কলকাতায় একটা হোটেলে আওয়ামী লীগের একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও অনেকরা ছাত্রলীগের সাবেক নেতারা উপস্থিত ছিলেন। এবং অনলাইনে সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওন নাকি উপস্থিত ছিলেন, এরকম একটা স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস জুলকারনাইন শাহের তিনি দিয়েছিলেন। এবং ওই ঘটনা সূত্র ধরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ওই ঘটনা, ওই মিটিংয়ে নাকি এদের উপরে আওয়ামী লীগ বিভিন্ন জনের উপরে বিভিন্ন রকমের দায়িত্ব দিয়েছিল। এরকম রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণেই মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে। আদতে তাদেরকে কি জন্য গ্রেপ্তার করা হয়েছে? আবার যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের কারণেই গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে একই দিনে, গ্রেপ্তারের দিনেই মেহের আফরোজ শাওনের জামালপুরে তার বাবার মায়ের বাড়ি, সেখানে আগুন দেয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেটা কেন হলো? তার সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারেও অনেক আলোচনা কানাঘোষা চলছে। তবে রাষ্ট্রবিরোধী যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তারা, তাহলে গ্রেপ্তার করে নিশ্চয়ই সেই তথ্য জানার কিংবা সেই তথ্য যাচাই করার অধিকার সরকারের রয়েছে। সেটা একেবারে ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই যে মব কালচারে যে সরকার চুপ ছিল, চুপ থাকার কারণেই যে মব কালচার বেড়েছে এবং বিস্তৃত হয়েছে, সারা দেশে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে। এবং কেন্দ্রীয়ভাবে যে কথা বলা হচ্ছে, সরকারের কেন্দ্রীয়ভাবে যে কথা বলা হচ্ছে, বিএনপির তরফ থেকে কেন্দ্রীয়ভাবে যে কথা বলা হচ্ছে, পজিটিভ কথা বলা হচ্ছে, জামাতের তরফ থেকে কেন্দ্রীয়ভাবে পজিটিভ কথা বলা হচ্ছে, কিন্তু তৃণমূলে যারা রয়েছেন তারা এই পজিটিভ কথার সূত্র ধরে পজিটিভ আচরণ করছেন কিনা সেটাও একটা বড় বিষয়। অভিযোগ রয়েছে যে সারা দেশে যে এই ভাঙচুর বুলডোজার কর্মকাণ্ড, সেটা ছাত্র জনতার নামে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বেশি করছেন। এবং সেই ক্ষেত্রে জামাতের বিরুদ্ধেই সব থেকে বেশি অভিযোগ আসছে যে জামাতের লোকজন এগুলো বেশি করছেন। অভিযোগগুলো খতিয়ে দেখা দরকার এবং কেন্দ্রীয় পর্যায়ে দলগুলোর উচিত যে তৃণমূলে নেতাকর্মীরা যদি এ ধরনের কর্মকাণ্ড করে থাকে, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তাদের যদি কোনো ভূমিকা থেকে থাকে, তাহলে তাদেরকে থামানো উচিত। কারণ এই মব কালচার যদি চলতে থাকে, সেটা দেশের জন্য খুব একটা ভালো কিছু হবে না। দর্শক, আপনার কি মনে হয় সরকারের হঠাৎ করে এই যে এই ইউটার্নের পেছনে মূল কারণটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।